লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মামুন করিম সকলকে স্বাগতম জানাচ্ছি। সপ্তম শ্রেণীর গ্রামার ক্লাসে আজ আমরা ন্যারেশনের বাকি অংশ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমাদের বিগত ভিডিওগুলো দেখছো এবং সেই অনুযায়ী ভাষা প্র্যাকটিস করছো। যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে অথবা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাবে, যাতে আমরা তার সলিউশন করতে পারি। এবং আমরা যদি আগের ক্লাসটা একটু মনে করি, আমরা বিগত দুটি ক্লাসে ন্যারেশন সম্পর্কে জেনেছিলাম যে ন্যারেশন কি এবং ন্যারেশনে কয়টি সেন্টেন্স দেওয়া থাকে, এবং দুটি সেন্টেন্সের মধ্যে প্রথম সেন্টেন্সটিকে আমরা পরিপূর্ণ ন্যারেশনকে আমরা পরিবর্তন করব দ্বিতীয় সেন্টেন্সের উপর ভিত্তি করে, এই সম্পর্কে আমরা জেনেছিলাম। এবং অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি এই পাঁচটি সেন্টেন্সের উপর ভিত্তি করে আমরা 5 ধরনের নিয়মগুলো দেখেছিলাম। এবং এটাও শিখেছিলাম যে 4টি স্টেপ ফলো করে আমরা যে কোনো সেন্টেন্সকে ন্যারেট করতে পারি, এবং সেই 4টি স্টেপ ফলো করে আমরা সেন্টেন্সগুলোকে ন্যারেট করতে পারি। এবং এই নিয়মগুলো আমরা শিখেছিলাম যে সেট টু, প্রথম স্টেপটি হলো সেট টু কে চেঞ্জ করতে হবে, দ্বিতীয় স্টেপ ছিল কমা চেঞ্জ করতে হবে, অ্যাপোস্ট্রফি কমা। থার্ড স্টেপ ছিল সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্টকে চেঞ্জ করতে হবে। ফোর্থ স্টেপ ছিল ভার্বকে চেঞ্জ করতে হবে। এই 4টি স্টেপ ফলো করে আমরা সেন্টেন্সকে ন্যারেট করতে পারবো। এবং গত ক্লাসে আমরা এটাও দেখেছিলাম বিভিন্ন সেন্টেন্স ভেদে বিভিন্ন সেন্টেন্সের ক্ষেত্রে কোন কোন নিয়ম আমরা ফলো করতে পারি, যেমন অ্যাসার্টিভের ক্ষেত্রে কি কি আসবে এবং ইন্টারোগেটিভের ক্ষেত্রে আবার ওই নিয়ম থেকে কি কি চেঞ্জ হবে জেনেছিলাম। এবং ম্যাক্সিমাম টাইমই আমরা খেয়াল করেছি যে প্রথম দুটি স্টেপই চেঞ্জ করতে হয়। যেমন অ্যাসার্টিভ থাকলে সেট টুর পরিবর্তে টুর বসে, কিন্তু যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেব তখন আস্কড বসাবো। যখন আমরা ইম্পারেটিভ দেখব তখন অর্ডারড অথবা রিকোয়েস্টেড অথবা অ্যাডভাইসড লিখবো। যখন আমরা অবজেক্টিভ দেখব তখন উইশড অথবা প্রেড বসাবো। যখন এক্সক্লেমেটরি দেখব তখন আমরা এক্সক্লেমড উইথ সামথিং লিখবো। আর সেকেন্ড যেটা চেঞ্জ হয় ম্যাক্সিমাম টাইম, ওটা হলো কমার পরিবর্তন। অ্যাপোস্ট্রফি কমার পরিবর্তে অ্যাসার্টিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরিতে আমরা দ্যাট বসিয়েছিলাম। এবং ইন্টারোগেটিভের ক্ষেত্রে ডাব্লিউএস কোশ্চেন থাকলে আমরা ডাব্লিউএস কোশ্চেন বসিয়েছি। এবং যখন অক্সিলারি ভার্বের কোশ্চেন ছিল তখন আমরা অক্সিলারি ভার্বের পরিবর্তে ইফ বসিয়েছিলাম। এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কমার পরিবর্তে টু বসিয়েছিলাম। এবং এটাও শিখেছিলাম যে টু যখন কোনো সেন্টেন্সে প্রথমে বসে তখন পূর্ণ সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে রূপান্তরিত হয়, তাও জেনেছিলাম। এবং একটি উল্লেখ্য বিষয় আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম যে কোনো সেন্টেন্সকে যখন আমরা ন্যারেট করব, ন্যারেট করার পরে সেন্টেন্সটি সম্পূর্ণ অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সে যে বিশেষ চিহ্ন ব্যবহার করা হয়, ওই চিহ্নগুলো ন্যারেট করার পর আমরা ব্যবহার করব না, কারণ যেহেতু সেন্টেন্সগুলো অ্যাসার্টিভে পরিণত হয় তখন আমরা ওই চিহ্ন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তার সম্পর্কেও আমরা জেনেছিলাম। এখন আমরা দেখব যে বিভিন্ন সেন্টেন্সকে কিভাবে ন্যারেট করা যায়, এবং আমরা দুটি প্যাসেজ ন্যারেশনও সলিউশন করব। এবং সেন্টেন্স ন্যারেশন এবং প্যাসেজ ন্যারেশনে কি তফাৎ তাও দেখব। আমরা যদি প্রথম উদাহরণটি দেখি, দ্য প্রিন্সিপাল সেড টু দ্য পিয়ন ব্রিং দ্যাট ফাইল টু মি। এখানে সেকেন্ড সেন্টেন্সটি হলো ব্রিং দ্যাট ফাইল টু মি। আমরা অ্যাপোস্ট্রফি কমার পজিশন দেখে বুঝতে পারছি এটি সেকেন্ড সেন্টেন্স, এবং সেকেন্ড সেন্টেন্স যেহেতু ভার্বের দ্বারা শুরু হয়েছে তার মাধ্যমে আমি বুঝতে পারছি এই সেন্টেন্সটি হলো একটি ইম্পারেটিভ সেন্টেন্স। সেক্ষেত্রে আমরা সেট টুর পরিবর্তে অর্ডারড বসাবো এবং কমার পরিবর্তে আমরা টু বসাবো। সো দ্য প্রিন্সিপাল অর্ডারড দ্য পিয়ন to bring that file to me এর পরিবর্তে বসবে him. So the principal ordered the peon to bring that file to him. পরবর্তীতে যদি আমি আরেকটি সেন্টেন্স দেখি, the headmaster said to the peon ring the bell. সেম সেন্টেন্স, এটি এখানে অর্ডার করা হচ্ছে, সেক্ষেত্রে আমরা লিখব the headmaster ordered the peon to ring the bell. পরবর্তীতে যদি আমরা দেখি, she said to him please don't smoke here. এখানে অনুরোধ করা হচ্ছে, সেক্ষেত্রে আমরা রিকোয়েস্টেড বসাবো। সো শি রিকোয়েস্টেড হিম, কমার পরিবর্তে লিখবো টু। তারপরে পরে লিখবো ডোন্ট অর্থাৎ ডু নট থাকতে আমরা শিখেছিলাম নট টু। স্মোক এবং হেয়ার থাকলে লিখবো আমরা দেয়ার। সো শি সেড টু হিম প্লিজ ডোন্ট স্মোক হেয়ার। এই সেন্টেন্সকে যখন আমরা ন্যারেট করব তখন আমরা লিখবো শি রিকোয়েস্টেড হিম নট টু স্মোক দেয়ার। পরবর্তীতে যদি আমরা দেখি, রাম সেড টু মোহন লিসেন টু হোয়াট আই সে। রাম মোহনকে বলল যে আমি কি বলি তা শুনো। এটা অর্ডার করা হচ্ছে, সেক্ষেত্রে আমরা লিখবো রাম
ordered Mohan to listen to what he said. এভাবে এই সেন্টেন্সটিকে আমরা ন্যারেট করতে পারবো। এদিকে ম্যাক্সিমাম আমরা ইম্পারেটিভ সেন্টেন্সগুলোর উদাহরণ দেখছি, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ অনুরোধ বুঝতেই ম্যাক্সিমাম সমস্যা হয়ে যায়। পরবর্তীতে যদি দেখি আমরা আরেকটি সেন্টেন্স, I said to the students work regularly। এখানে অর্ডার করা হচ্ছে সেক্ষেত্রে আমরা লিখবো I ordered the students to work regularly। পরবর্তীতে আমরা যদি দেখি mother said to her son do what you are told। এক্ষেত্রে আমরা লিখবো mother ordered her son to do what he was told। এখানে you হলো অবজেক্ট সেকেন্ড পারসন অবজেক্টকে ধরবে, অর্থাৎ her son কে ধরবে। সো her son এখানে he হিসেবে বসবে এবং এখানে অক্সিলারি ভার্ব আছে আর টিকে আমরা was হিসেবে পরিবর্তন করব এবং told এর মতোই থাকবে। সো এই সেন্টেন্সটিকে যখন আমরা ন্যারেট করব তখন হবে mother ordered her son to do what he was told। এভাবে এই সেন্টেন্সকে আমরা ন্যারেট করতে পারবো। পরবর্তীতে যদি আমরা দেখি এবার দেখব, আমরা এখন দেখলাম যে একটি সেন্টেন্সকে কিভাবে বুঝে আমরা ন্যারেট করতে পারবো। পরবর্তীতে এখন আমরা দেখব সেন্টেন্স ন্যারেশন এবং প্যাসেজ ন্যারেশনের মধ্যে তফাৎ কি। সেন্টেন্স ন্যারেশন এবং প্যাসেজ ন্যারেশনের মধ্যে প্রধান তফাৎ হলো প্রতিটি সেন্টেন্স ন্যারেশনে দুটি সেন্টেন্স বিদ্যমান থাকে এবং প্রথম সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি অবজেক্ট দেওয়া থাকে, অর্থাৎ সেন্টেন্স ন্যারেশনে সাবজেক্ট অবজেক্ট খুবই ক্লিয়ার ভাবে দেওয়া থাকে। কিন্তু প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে এরকম থাকে না। প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে এমনও প্যাসেজ ন্যারেশন আছে যে প্যাসেজের সম্পূর্ণ প্যাসেজ শেষ হয়ে যাওয়ার পরে শেষে শুধু সাবজেক্ট আর অবজেক্ট থাকে, আবার অনেক সময় দেওয়াও থাকে না। সেক্ষেত্রে আমাদের এটা যদি আমরা ন্যারেট করতে যাই তাহলে আমাদের তার সলিউশন হলো আগে আমাদের প্যাসেজটি সম্পূর্ণরূপে ভালোভাবে পড়তে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। যদিও এই প্যাসেজটি এর আগে আমি হয়তো অনেকবার করে থাকতে পারি, কিন্তু তারপরেও পরীক্ষাটা যখন আমরা এই প্যাসেজ ন্যারেশন করব তখন সম্পূর্ণ প্যাসেজটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ব এবং সাবজেক্ট এবং অবজেক্ট গুলোকে আইডেন্টিফাই করব। সাপোজ কোনো সেন্টেন্সে রহিম এবং করিম এর কথা হচ্ছে, অনেক সময় প্যাসেজে এটা বোঝানো হবে না যে এখন রহিম কথা বলছে অথবা এখন করিম কথা বলছে। আমাদের কথার ধাঁচ দেখে বুঝতে হবে, কথার অর্থ বুঝে তারপর আমাদের মানে নিজেরকে বোধ আনতে হবে যে এই কথাটি কে বলছে। ধরো তোমরা রহিম প্রশ্ন করছে যে তুমি কেমন আছো, এখন উত্তরে কে কথা বলছে দেওয়া নেই, লেখা আছে আমি ভালো আছি। এখন আমাদের এটা পড়ে বুঝতে হবে যে এই কথাটি যেহেতু রহিম প্রশ্ন করছে করিম উত্তর দিচ্ছে। আবার যদি লেখা থাকে এবং তুমি কেমন আছো, তাহলে এই প্রশ্নটি যে করিম করেছে এই কথাটি আমাদের বুঝে নিতে হবে। এইভাবে আমাদের ন্যারেশনটি কমপ্লিট করতে হবে। কোন কথা কি বলেছে এটি যদি আমরা সহজে বুঝতে না পারি তাহলে আমাদের জন্য প্যাসেজ ন্যারেশন করা কঠিন হয়ে যাবে। এটি একটি তফাৎ। এবং আরেকটি পার্থক্য হলো সেন্টেন্স ন্যারেশনে একটি সেন্টেন্স দেওয়া থাকে, কিন্তু প্যাসেজ ন্যারেশনে এমন আছে একজন দুইটা তিনটা চারটা পাঁচটা লাইন বলে থাকে। সো এই একাধিক লাইনের ক্ষেত্রে আমরা যেটি ফলো করব, প্রথম লাইনটি আমরা যথা নিয়মে করব। পরবর্তীতে যে একজন যদি একাধিক কথা বলে দ্বিতীয় লাইন থেকে শুরু করে আমরা এগেইন অথবা অলসো অথবা ফার্দার কথাটি উল্লেখ করব। এবং যদি অ্যাসার্টিভ থাকে টোল্ড, যদি ইন্টারোগেটিভ থাকে আস্কড, অথবা ইম্পারেটিভ থাকলে অর্ডার্ড, অথবা অপটেটিভ উইশড অথবা প্রেড, এক্সক্লেম এগুলা ব্যবহার করব। যদি একজন একাধিক কথা বলে দ্বিতীয় সেন্টেন্সে যদি অ্যাসার্টিভ থাকে তাহলে লিখব এগেইন টোল্ড, যদি অপটেটিভ থাকে সেই ক্ষেত্রে আমরা লিখব এগেইন প্রেড, যদি ইম্পারেটিভ থাকে তাহলে এগেইন অর্ডার্ড, অথবা যদি এক্সক্লেমেটরি থাকে তাহলে আমরা লিখব এগেইন এক্সক্লেমড উইথ ওয়ান্ডার। এভাবে সেন্টেন্সগুলোকে আমরা ন্যারেট করব। এই দুটি পার্থক্যই সেন্টেন্স ন্যারেশন এবং প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে থাকে। এখন আমরা যদি ওই সেন্টেন্সকে এখন আমরা দেখব একটি প্যাসেজ ন্যারেশনকে কিভাবে ন্যারেট করতে হয়। যেমন এদিকে যদি আমরা প্রথম উদাহরণটি দেখি, হোয়াট ওয়্যার ইউ ডুইং সেড হি টু মি, অর্থাৎ এখানে প্রথম সেন্টেন্সে আমরা বুঝতে পারছি এখানে দুজনের কথা হচ্ছে হি এবং মি। তো সেড হি টু মি, এখানে প্রথম কোশ্চেনটি হি করেছে। আই সেড আই ওয়াজ ডুইং মাই অ্যাসাইনমেন্ট, এখানে আই সেড আই ওয়াজ অর্থাৎ উত্তরটি আমি দিয়েছি, আই সেড আই ওয়াজ ডুইং মাই অ্যাসাইনমেন্ট। ইউ শুড প্লে ইন দ্য আফটারনুন, তোমাকে বিকালে খেলা উচিত। এই সেন্টেন্সটি কি করেছে, এই সেন্টেন্সে হি করেছে
এই প্রশ্নটি এই কথাটি অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে ইট উইল কিপ ইউ ফিট, এই কথাটিও হি বলেছে, এজন্য এটা আমাদের পুরো বুঝতে হবে। থ্যাংক ইউ ফর ইওর অ্যাডভাইস, এই সেন্টেন্সটি আবার আমি বলেছি, এজন্য এখানে আই হবে সাবজেক্ট। সো আমরা যদি আবার প্রথম থেকে দেখি, হোয়াট আর ইউ ডুইং, এই সেন্টেন্সটি করেছে হি। তারপরে আই সেড আই ওয়াজ ডুইং মাই অ্যাসাইনমেন্ট, এই সেন্টেন্সটি করেছে আই। তারপরে ইউ শুড প্লে ইন দ্য আফটারনুন, এই সেন্টেন্সটি করেছে হি। ইট উইল কিপ ইউ ফিট, এই সেন্টেন্সটি করেছে হি। এবং থ্যাংক ইউ ফর ইওর অ্যাডভাইস, এই সেন্টেন্সটি করেছে আই। এভাবে সেন্টেন্সগুলোকে আমাদের বুঝতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে নেরেট করতে হবে। তারপরে যদি আমরা দেখি, যদি আমরা এই সেন্টেন্সকে নেরেট করতে যাই তখন আমাদের যে নিয়মগুলো ফলো করতে হবে তা আমরা লক্ষ্য করি। এই সেন্টেন্সকে যখন আমরা নেরেট করতে যাব, প্রথম সেন্টেন্সটা আমি খেয়াল করি, প্রথম সেন্টেন্সটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এই সেন্টেন্সকে যখন আমরা নেরেট করব তখন আমরা লিখব হি আস্কড মি। তারপরে যেহেতু ডাব্লিউএস কোশ্চেন আছে এজন্য আমরা লিখব হোয়াট। তারপরে এখানে সাবজেক্ট আছে ইউ সেকেন্ড পারসন অবজেক্ট হিসেবে বলবে, অবজেক্ট এখানে আছে মি, সো আমরা মি কে আই বানাবো, হোয়াট আই। তারপরে ওয়্যার আছে, তো আমরা এদিকে V2 দেওয়া, V2 থাকলে আমরা শিখেছিলাম হেড প্লাস V3, তো হেড বিন। ওয়্যার এর পরিবর্তে আমরা লিখব হেড বিন এবং ডুইং। সো হোয়াট ওয়্যার ইউ ডুইং, এই সেন্টেন্সকে যখন আমরা নারেট করব তখন হবে হি আস্কড মি হোয়াট আই হ্যাড বিন ডুইং। পরবর্তীতে যদি আমরা পরবর্তীতে দেখি, I was doing my assignment, এই সেন্টেন্সটি আমি রিপ্লাই করেছি, আই রিপ্লাই করেছে, সেক্ষেত্রে আমরা লিখব আই রিপ্লাইড। আর এখানে আমরা আই টোল্ড লিখবো না, কারণ যেহেতু প্রশ্নের পরের সেন্টেন্স উত্তর দেওয়া হচ্ছে, এগুলো আমরা টোল্ডের পরিবর্তে রিপ্লাইড দিব। সো আই রিপ্লাইড কমার পরিবর্তে লিখব দ্যাট। আর তারপরে দেওয়া আছে আই ওয়াজ ডুইং, এখানে আই আমরা সাবজেক্ট আই আছে, আই রাখবো, কিন্তু ওয়াজ এর পরিবর্তে আমরা হ্যাড বিন বসাবো। সো আই হ্যাড বিন ডুইং। তারপরে মাই অ্যাসাইনমেন্ট হবে, মাই অ্যাসাইনমেন্টই থাকবে, কারণ মাই ফার্স্ট পারসনকে ধরবে, ফার্স্ট পারসন সাবজেক্ট করে ধরবে, এখানে সাবজেক্ট আই আছে, এজন্য আই ওয়াজ ডুইং মাই অ্যাসাইনমেন্ট যা আছে তাই থাকবে। পরবর্তী সেন্টেন্সটি যদি আমরা দেখি, এখানে দেওয়া আছে ইউ শুড প্লে ইন দ্য আফটারনুন, এখানে ইউ শুড প্লে ইন দ্য আফটারনুন এই কথাটি হি বলেছে, এজন্য আমরা লিখব হি টোল্ড দ্যাট অথবা হি সেড দ্যাট। কেন এখানে টোল্ড বা সেড আনবো, কারণ এখানে ইউ শুড প্লে ইন দ্য আফটারনুন, এখানে ইউ সাবজেক্ট, শুড প্লে হলো ভার্ব এবং ইন দ্য আফটারনুন এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা বুঝতে পারছি। এক্ষেত্রে আমরা লিখব হি টোল্ড দ্যাট, এখানে ইউ যেহেতু হি কথা বলছে এখানে অবজেক্ট হবে আই, সো ইউ সেকেন্ড পারসন অবজেক্টকে ধরবে, অবজেক্ট আই, এখানে হবে আই। সো এখানে লিখবো আমরা আই, তারপরে শুডই থাকবে, আই শুড প্লে ইন দ্য আফটারনুন। তার পরবর্তী সেন্টেন্সটি হলো ইট উইল কিপ ইউ ফিট, এই সেন্টেন্সটিও হি বলেছে, এজন্য আমরা লিখবো and again told that অথবা and again said that। ইট থার্ড পারসনে থাকবে, কিন্তু উইল এর পরিবর্তে আমরা উড বসাবো, এবং কিপ ইউ সেকেন্ড পারসন অবজেক্টকে ধরবো, অবজেক্ট হলো আই, সো আমরা লিখবো মি, এবং ফিট থার্ড পারসনই থাকবে। সো again told that it would keep me fit। পরবর্তী সেন্টেন্সটি হলো থ্যাংক ইউ ফর ইওর অ্যাডভাইস, এখানে থ্যাংক ইউ ফর ইওর অ্যাডভাইস এই সেন্টেন্সটি হলো অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এই সেন্টেন্সটি আই বলেছে, এজন্য আমরা লিখব আই সেড দ্যাট থ্যাংক ইউ ফর হিজ অ্যাডভাইস। আই সেড দ্যাট থ্যাংক ইউ ফর ইওর অ্যাডভাইস হবে হিজ অ্যাডভাইস, কারণ ইউ সেকেন্ড পারসন, হি কে ধরবে, হি এখন অবজেক্ট। সো থ্যাংক ইউ ফর ইওর অ্যাডভাইস হবে থ্যাংক ইউ ফর হিজ অ্যাডভাইস। এভাবে এই প্যাসেজ নারেশনকে পর্যায়ক্রমে ধাপে ধাপে আমাদেরকে নারেট করতে হবে। আমি যদি নারেট করা প্যাসেজটি আবার প্রথম থেকে বলি, হি আস্কড মি হোয়াট আই হ্যাড বিন ডুইং, আই রিপ্লাইড দ্যাট আই হ্যাড বিন ডুইং মাই অ্যাসাইনমেন্ট, হি টোল্ড মি দ্যাট I should play it in the afternoon because it would keep me fit। পরবর্তীতে হবে I thanked him for his advice। এভাবে খুব সহজে আমরা একটি প্যাসেজ নারেশনকে পর্যায়ক্রমে ধাপে ধাপে নারেট করতে পারবো। আশা করি তোমরা নিয়মগুলো ভালোভাবে শুনেছো, দেখেছো এবং বুঝেছো। এই নিয়মগুলো বাসায় রাইট ডাউন করবে এবং এই নিয়মগুলো ব্যবহার করে বাসায় প্যাসেজ নারেশনকে নারেট করার চেষ্টা করবে। এবং যদি নারেট করার ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হও অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাবে।
আমরা তা সলভ করার চেষ্টা করব। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করবে এবং সহপাঠীদের সাথে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করে রাখবে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।